হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো, তোমরা জানো প্রত্যেকে আমাদের এইচএস এর এবিটিএ সলিউশনের কন্টিনিউয়েশন চলছে। দেখো, আমি প্রিভিয়াস লেকচারের সেট 1 এর তোমার এবিটিএ যে সেট 1 রয়েছে, ওই সেট 1 এর দুটো পার্টে আমরা ভাগ করে ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে তোমরা নিশ্চিত থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো যে কি আলোচনা হতে চলেছে। আজকে সেট 2টা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তোমাদের পেজ নাম্বার হচ্ছে এসসি 18, কেমন? আর সেট 2টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখনো পর্যন্ত যারা টেস্ট এক্সাম দেওয়ার পরেও সিরিয়াসনেস আসেনি বা তোমরা এবিটিএ কন্টিনিউ করছো না, তোমাদের জন্য কিন্তু মোটেও এটা ভালো সংকেত নয়। তো এবিটিএ এমন একটা বই, তোমাদেরকে একদম ফার্স্ট লেকচারে আমি বলেছিও, এবিটিএটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এইচএস এর জন্য খুবই ক্রুশিয়াল, বারে বারে বলছি। তো যার ফলে এবিটিএ প্রত্যেককে করা উচিত। আই থিঙ্ক অনেকে হয়তো আর অনেকটা পেজ এগিয়ে গেছো। তো দেখো, যারা এগিয়ে গেছো তারা তো অবভিয়াসলি খুব ভালো। যারা এখনো শুরু করনি বা এবিটিএ তোমাদের সমস্যা হচ্ছে, আমরা কিন্তু দেখো আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে আমরা কিন্তু ভিডিও আপলোড করছি। ইভেন আমরা ভিডিওতে একদম শুধুমাত্র যে তোমাকে অ্যান্সার বলে দিচ্ছি তা নয়, আমরা প্রত্যেকটা অ্যান্সারকে সলিউশন করার চেষ্টা করছি এবং প্রত্যেক অপশন কেন হবে না এমসিকিউর ক্ষেত্রে অবভিয়াসলি সেগুলো ডিসকাস করছি। ওই জন্য দেখো ভিডিওটা একটু লেন্দি হয়, কিন্তু যাদের খুব দরকার বা যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি তারা কিন্তু ভিডিও পুরোটাই দেখবে। কেন? পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, আর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু সঠিক অ্যান্সার তুমি দিতে পারবে না। কেমন? তো ওই জন্য প্রত্যেককেই বলছি তোমরা খুব কেয়ারফুলি এবিটিএটা করো। আর আমাদের তো ভিডিও রয়েছে, কেমন? তো আমরা কন্টিনিউয়াস আপলোড করছি আমরা ভিডিওগুলো। তো ওই জন্য তোমাদের দেখো কি, আমরা তো তোমাদের জন্য ভিডিও রেডি করে দিচ্ছি, ঠিক আছে? এবার হয়তো ভিডিও যেতে একটু দেরি হচ্ছে, কিছু করার নেই, আমাদের এত অফলাইন টিউশনকে টেক কেয়ার করে তারপরে তোমাদের জন্য ভিডিও বানাতে হয় আমাদেরকে। তো অনেকটা টাইমের ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্য আমরা হয়তো কন্টিনিউটি একদম ডেইলি আপলোড না করতে পারলেও সপ্তাহে তোমাদের 4টা ভিডিও অন্তত প্রমিস করছি আমি দিতে পারবো। কেমন? তো যাই হোক, তোমরা প্রত্যেকেই এবিটিটা খুব কেয়ারফুলি করো, তোমরা অবভিয়াসলি বেনিফিট হবে। আমরা কথা দিচ্ছি তোমরা বেনিফিট হবে। ওকে, যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা অনেক কিছু ইনফরমেশন তোমরা অনেক ইজিলি পেয়ে যাবে। কেমন? যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা ভুলবে না, বন্ধুদেরকে অবভিয়াসলি ফরওয়ার্ড করবে। যে বন্ধু তোমার মতন পিছিয়ে রয়েছে বা এবিটিএ করছে না, তাদের কিন্তু তোমাদের হেল্প করা একটা কর্তব্য। কেমন? তো তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে, বন্ধুদেরকেও বলবে যে তারা যদি বেনিফিট হয়, সত্যি এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। কেমন? তো চলো, আজকে বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, দেখো আমি কিন্তু ইন্ট্রোডাকশনের ভিডিও দিয়ে দিয়েছি, যাদের দরকার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওটা তোমরা দেখবে। আর একটা কথা, যেটা যারা প্রিভিয়াস লেকচার দেখোনি তোমরা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো। কেমন? তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর প্রত্যেক ক্লাসের শেষে পিডিএফ গুলো আমাদের ফিজিক্স বিদ্যা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। কেমন? আমার লোগোটা যেটা আছে চ্যানেলে, যেটা লোগো সেই লোগোটাই বসানো আছে। তো ফিজিক্স বিদ্যা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে? দিলে প্রত্যেক ডেলি তোমরা পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তো চলো, আজকে আমরা ক্লাসটা শুরু করছি। তাহলে এবার দেখতে পাচ্ছ তোমরা, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে ইউনিট 1টা নিয়ে আলোচনা হবে। আজকে হবে সেট 2টা নিয়ে আলোচনা করব। কেমন? সেট 2টা যেটা হচ্ছে এসসি পেজ নাম্বার 18। কেমন? ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখব। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সেকশন 1 এর এমসিকিউ। ওকে, দেখো কি আছে, এ বাহুবিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে এ আধান, আচ্ছা এটা কিউ হবে, ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক। তো কিউ আধান আছে, ঘনকের প্রত্যেক তল হলে নির্গত তড়িৎ ফ্লাক্স, আচ্ছা থেকে হবে এটা, ঠিক আছে? ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হলো। তাহলে দেখো এই কোশ্চেনটা খুব রিপিটেড কোশ্চেন এবং শুধুমাত্র এইচএস নয়, এগুলো হচ্ছে নিট জয়েন্ট লেভেলের কোশ্চেন, ঠিক আছে? তো দেখো একটু কেয়ারফুলি করো, অবশ্যই পারবে তোমরা। কেমন? তাহলে চলো, এ বাহু বিশিষ্ট একটা ঘনকের বাহু, তাই তো? একটা আমরা ঘনক আমি যদি এঁকে নিই,
তাহলে দেখো এইরকম একটা আছে না। এবার বলেছে ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান রেখেছো, ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান। তারপর চলো এইখানে সাপোজ তুমি কিউ একটা আধানকে রেখে দিয়েছো। এবার বলছে এই ঘনকের যে কোনো একটি সারফেস, সাপোজ যে কোনো একটা ধরো, এটা হতে পারে, 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 ওকে, তোমার যেটা খুশি যে কোনো একটা সারফেস দিয়ে কত ফ্লাক্স বাইরে বেরিয়ে যাবে, কত ফ্লাক্স মানে তড়িৎ বলরেখা কত নির্গত হবে, তাই তো? এটাই তোমাকে বলেছে। দেখো ফার্স্ট আমরা এরকম অঙ্ক পেলে ফার্স্ট তোমাকে বুঝে নিতে হবে কোন থিওরিকে অ্যাপ্লাই করবে তুমি। অ্যাকচুয়াল এইরকম থিওরিকে আর এইরকম প্রবলেমকে সলভ করার জন্য তোমরা গাউসীয় উপপাদ্য বা গাউসিয়ান থিওরি তোমরা জানো, তাই না? গাউসের উপপাদ্য তিনি কি বলেছিলেন? বলছে যদি আমি চার্জকে এনক্লোজ করতে পারি মানে বদ্ধ বা ক্লোজ করতে পারি তবেই কিন্তু আমি এই প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। কেমন? দেখো একটা ঘনকের শীর্ষবিন্দুতে যদি আধান থাকে তাহলে এই আধানকে তোমাকে পুরোটা ঢাকাতে হবে, এই আধানকে তোমাকে পুরোটা ঢাকাতে হবে। তাহলে কটা কিউব দিয়ে তুমি ঢাকাতে পারবে, কটা কিউব দিয়ে তুমি ঢাকাতে পারবে? দেখো প্রথমে তুমি দেখো 4টা কিউব দাও, এখানে দুটো আবার এখানে দুটো, তাও দেখো কিন্তু কিউটাকে তুমি উপর থেকে দেখতে পাবে। কিন্তু তাদের উপরে আবার একটা করে যদি তুমি কিউব দিয়ে দাও তার মানে টোটাল নিচে 4টা কিউব উপরে 4টা কিউব যদি তুমি দাও তবেই দেখো এটা সিমেট্রিক্যালি এনক্লোজড হচ্ছে, এটা সিমেট্রিক্যালি এনক্লোজড হচ্ছে, ঠিক আছে? মানে মানে সুষমভাবে বা সাম্যে এটা কিন্তু এনক্লোজ বা বদ্ধ করতে পারছি। কেমন? তার মানে এখানে কটা 8টা কিউব দিয়ে, এখানে 8টা কিউব দিয়ে তুমি কিন্তু এটাকে এনক্লোজ করতে পারছো। তাহলে এবার চলে এসো, তাহলে আমরা একটা লিখবো কি দেখো, যে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা ফ্লাক্সটা কত বলতে পারতাম যে কিউ বাই এপসিলন নট, কি গো, কিউ বাই এপসিলন নট যদি শূন্য মাধ্যম হয়, বাস এটা এয়ার মিডিয়ামের ক্ষেত্রে। এবার চলো এই যে টোটাল কটা কিউব দিয়ে তুমি এটাকে এনক্লোজ করতে পারছো? 8টা। তাহলে আমরা বলতে পারি দেখো 8টি ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তাহলে 8টি ঘনকের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে না? 8টা তো তুমি 8টা দিয়ে তো তুমি এনক্লোজ করেছো, তার মানে এইটা। তাহলে 8টি ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত না কিউ বাই এপসিলন নট, নাকি না? 8টার মধ্য দিয়ে যাবে কিন্তু। এবার বলছে একটি ঘনকের মধ্য দিয়ে তাহলে কত যাবে? একটি ঘনক, এরকম করে 8টা ঘনক দিয়ে তুমি এনক্লোজ করছো, তাহলে একটা ঘনকের মধ্য দিয়ে কত যাবে? বাই 8 করে দাও। তার মানে এটাকে তুমি বাই 8 করে দাও, তাহলে 5 প্রাইম ধরে নাও। তার মানে কিউ বাই 8 এপসিলন নট, ঠিক গো, একটি ঘনকের থ্রু দিয়ে তাহলে কত ফ্লাক্স যাচ্ছে? কিউ বাই 8 এপসিলন নট। আবার বলেছে ঘনকের, আবার বলেছে দেখো তোমাকে এখানে কোশ্চেনটা, ঘনকের প্রতিটি তল দিয়ে, ঘনকের প্রতিটি তল দিয়ে মাথায় রাখবে। তাহলে একটা ঘনকের কটা তল? একটা ঘনকের কটা তল বলতে 6টা তল। তোমরা জানো প্রত্যেকে বাক্স, একটা বক্স, বক্সের কটা তোমার সারফেস থাকবে? 6টা তো, নাকি? ভালো কথা। তার মানে সেই একটা তল, 6টা তলের মধ্য দিয়ে আবার একটা তলের মধ্য দিয়ে কত যাবে? তার মানে একটি ঘনকের থ্রু দিয়ে ফ্লাক্স তো এত গেল, তার মানে একটা ঘনকের 6টা তল থাকে, তাহলে 6টি মানে ঘনকের 6টি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স আর লিখছি না, ঠিক আছে? 6টা তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? এইটা। তাহলে 6টা তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? 5 প্রাইম, যেটা এইটা, এইটা। আর একটি তলের মধ্যে দিয়ে তাহলে কত যাবে? তাহলে 5 ডবল প্রাইম ধরে নিচ্ছি, বাই আবার 8 করে, আরে আবার 6 করে দাও, কারণ 6টা তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হয়েছে? একটা তলের মধ্যে দিয়ে কত যাবে? মানে কিউ
বাই 8 6 48, তাই তো 48, তাহলে কিউ বাই 48 এপসিলন নট, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। ঠিক আছে, দেখো এটা কোন অপশনে আছে, দেখো অপশন ডি তে আছে, দেখো তাহলে অপশন ডি তে রয়েছে, তাই না? তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার, অপশন ডি তে রয়েছে। দেখো কিউ বাই 48 এপসিলন নট, কিউ বাই 48 এপসিলন নট। এইটা একটা ঘনকের একটা সারফেস দিয়ে তাহলে কত ফ্লাক্স যাচ্ছে, কিউ বাই 48 এপসিলন নট। ক্লিয়ার? দেখো একদম সহজ, এগুলো একদম ঐকিক নিয়ম বলে তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে দেখালাম, তোমরা এমনি মুখে মুখেই করতে পারবে। ঠিক আছে, তো আমি দেখো আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে, বুঝতেই পারছো অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য বেসিক্যালি ভিডিওকে স্পিড না বাড়িয়ে তোমরা কিন্তু খুব স্মুথলি এইগুলো জিনিসগুলো দেখার চেষ্টা করবে, কেমন? একটু টাইম লাগবে, কিছু করার নেই, কনসেপ্ট তোমাকে নিতে হলে টাইম তোমাকে দিতেই হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। কি না, একটা তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব হচ্ছে এইটা v = 6xy - y + 2x yz গেল। এবার বলছে 1 1 0 বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? একদম চলো ফার্স্ট আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক কি। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক না, আমরা এটা জানি পদ থেকে যে ই মাথার উপরে ভেক্টর সাইন মাইনাস নেবলা অপারেটর ইনটু ভি বলতে পারি আমরা এটাকে, কি গো, বা গ্রেড অফ ভি বলতে পারি। এটা হচ্ছে ভিটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল মানে তড়িৎ বিভব, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অ্যানালজি টেনে আমরা বলেছিলাম ই এক্স সমান কত হবে না মাইনাস কত হবে না ডেল ভি বলা হয়, কেন এটার মধ্যে এক্স ওয়াই জেড তিনটা অপারেটর রয়েছে, ওই জন্য এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ ফর্ম করব, মাইনাস ডেল ভি ডেল এক্স এবং ই ওয়াই ইকুয়াল টু করব মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আবার ই জেড সমান আমরা বলবো কি মাইনাস অফ ডেল ভি ডেল জেড, কেমন? চলো তাহলে এগুলো প্রত্যেকটাকে ভাঙাবো, তারপরে ইলেকট্রিক ফিল্ড বের করবো কিন্তু। আচ্ছা চলো তাহলে এক একটা পার্ট আমরা বের করতে হবে, আমাদের এক একটা পার্ট বের করতে হবে। তাহলে চলে আসো প্রথমে ex সমান মাইনাস অফ ডেল ডেল x, এবার ভির মানটা বসাবো। দেখো ভির মানটা কি দিয়েছে এখানে, দেখো তিনটাই ভ্যারিয়েবল x y z তিনটাই ভ্যারিয়েবল, তাই তো, মাইনাস প্লাস 2yz, তার মানে শুধুমাত্র দেখো x এর রেসপেক্টে ডেরিভেটিভ, যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন কিন্তু y আর z কনস্ট্যান্ট, যখন আমি x এর সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করব তখন y আর z কনস্ট্যান্ট রাখবো, কেমন? চলো মাইনাস ফার্স্ট দেখো 6y হবে, আর দেখো y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 মানে মাইনাস মাইনাস প্লাস 0 আবার মাইনাস এটাও 0, দেখো এর মধ্যেও x নেই এর মধ্যেও x নেই, দ্বিতীয় এবং তৃতীয় টার্মটা 0 হলো, কেন? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন y আর z কে কনস্ট্যান্ট রাখবো। ওকে, তার মানে কত হয়ে গেল মাইনাস 6y, কত হলো মাইনাস 6y। ওকে চলো নেক্সট আমরা ey বের করতে যাচ্ছি, তাহলে ey সমান তাহলে কত মাইনাস অফ ডেল, একদম ফর্মুলা চলো ভির ফর্মুলা, তাহলে 6xy মাইনাস y প্লাস 2 অফ yz, কেমন? ওকে, তাহলে ডেল ডেল y ইনটু 6x আমি ভির মানটা বসিয়ে দিয়েছি। এবার দেখো y কে ডেরিভেটিভ করব, দেখো y তিনটা টার্মের মধ্যে দিয়েছে, মানে ফার্স্ট টার্মেরও তোমার y রয়েছে, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মেরও রয়েছে। ওকে, তাহলে চলো y y y, হ্যাঁ এবার এটাকে ডেরিভেটিভ করব কি করে, দেখো 6x এটাকে y সাপেক্ষে ডেরিভেটিভ করলে 6x কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডেল মানে ডেল y 1, তাই তো, মাইনাস আবার y কে ডেরিভেটিভ করলে y রেসপেক্টে 1 হয়ে যায়, তাহলে দেখো সেকেন্ড টার্মটা হচ্ছে 1, আচ্ছা সামনে সরি সামনে নেগেটিভটা দেওয়া হয়নি, সামনে নেগেটিভটা অবশ্যই কাউন্ট করবে, ঠিক আছে? আচ্ছা প্লাস আবার এটাকে দেখো না y রেসপেক্টে ডেরিভেটিভ করলে তাহলে 2z হবে, 2 ইনটু z হচ্ছে, তাই না, 2 ইনটু z হচ্ছে। তাহলে চলো তাহলে এটাকে আমরা কি লিখব মাইনাস 6x প্লাস 1 মাইনাস 2z, তাই তো, তাহলে ey হলো এইটা। ক্লিয়ার? নেক্সট ez করব, দেখো এইদিকে চলে আসো, ez সমান কি করব মাইনাস
ডেল ভি ডেল জেড সমান মাইনাস ভির মানটা বসিয়ে দাও, ডেল ডেল জেড ভির মানটা কত 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz হলো। বাস এইটাকে এবার জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে দেখো জেড কেবলমাত্র 3 নম্বর টার্মে রয়েছে, তার মানে ফার্স্ট দুটো টার্ম তো 0 হবে, ফার্স্ট দুটো টার্মকে আমরা 0 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্লাস হোক মাইনাস হোক সেটা আমি কাউন্ট করছি না, 0 বসাচ্ছি। এবার দেখো সামনে মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, অর্থাৎ এখানে মাইনাস হবে। তাহলে এটাকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ বলে দেখো 2y কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে চলে এলো, dz dz 1, তাই তো। তাহলে 2y 1 ক্লিয়ার। বাস তার মানে ez আমরা কত পেলাম, ez সমান হচ্ছে -2y পেলাম, ঠিক আছে, ভালো কথা। এবার চলো আমাদের কি দিয়েছে, এবার আমাদেরকে দেখো কোঅর্ডিনেটস দিয়েছে। কোঅর্ডিনেটসটা কি কি 1 1 0, কোঅর্ডিনেটসটা আমাদেরকে দিয়েছে 1 1 0, তার মানে x এর মান 1, y এর মান 1, z এর মান 1, তাই তো। আচ্ছা তাহলে আমি এই দিকে করছি দেখো, তার মানে ex টাকে কি লিখবো, তাহলে 1 1 0, এই কোঅর্ডিনেটসটা আমাদের x এর মান 1, y এর মান 1, z মানে z এর মান 0। তাহলে ex সমান তাহলে কত দেখো, ex ইকুয়াল টু কত -6y, তাহলে y এর জায়গায় কত 1 বসাবো, তার মানে -6 হচ্ছে হলো। আবার ey টা কত হচ্ছে দেখো, এখানে ey টাকে কাউন্ট করো -6x প্লাস, আচ্ছা 6 এর জায়গায় 1 বসাবো, তাহলে দেখো -6 * 1 প্লাস 1, আবার -2z, z এর মান তো কত না 0, তার মানে এই পার্টটা তো থাকছেই না, তার মানে কত হচ্ছে -5, তাই তো। -6 প্লাস 1 মানে -5 গেল। আবার হচ্ছে ez, তাহলে ez এর মান কত হচ্ছে দেখো -2y আছে না, তাহলে y এর মান কত 1, y এর মান হচ্ছে 1, তাই তো। তার মানে -2 * 1 কেমন, তার মানে -2 হচ্ছে। তাহলে এবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা আমরা কি জানি, কিন্তু এটা দেখো এটা ভেক্টর ফর্মে তোমাকে কিন্তু বের করতে হবে, শুধু এগুলো বের করে দিলে হবে না, ভেক্টর ফর্মে লিখতে হবে। তার মানে কি E আমরা জানি E ভেক্টর ইকুয়াল টু Ex i ক্যাপ প্লাস Ey j ক্যাপ প্লাস Ez k ক্যাপ, নাকি বসিয়ে দাও। তার মানে -6 i ক্যাপ -5 j ক্যাপ -2 k ক্যাপ, ঠিক আছে। এইটা কোথায় আছে দেখো, মাইনাস কমন নিয়ে নাও, 6 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, নাকি এটা কোন অপশনে আছে দেখো, তাহলে -5 6 2, আচ্ছা 6 5 2, ওকে আর অপশন সি তে দেখো, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যানসার, ঠিক আছে। অপশন সি টা হচ্ছে আমার রাইট অ্যানসার। দেখো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নিয়েছি, 6 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, কেমন। তাহলে দেখো এইটা হচ্ছে অপশন সি লিখে দিবে। দেখো এই ক্যালকুলেশনটা তোমার মনে হয় বা মনে হচ্ছে একটু বড় ক্যালকুলেশন এমসিকিউ তে, কিন্তু এটা হয়তো এমসিকিউ তে দিয়ে দিয়েছে এই স্কুলটি, কিন্তু এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন অথবা 2 নম্বর তোমাকে তো মার্কস দেবে, ঠিক আছে। এই কোঅর্ডিনেট যদি দিয়ে দেয় এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন হয়, ওই জন্য এখানে এমসিকিউ দিয়ে দিয়েছে কিন্তু এটা 2 নম্বরের কোশ্চেন হয়, ঠিক আছে। তোমরা এটা মার্কস 2 অথবা 3 এর জন্য প্রিপেয়ার থাকবে এই কোশ্চেনটা, ওই জন্য তোমাদের দেখো ভাঙিয়ে এরকম আমি করে দিলাম, ক্লিয়ার। ওই জন্য পুরো একদম ভেঙে 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 পাটে পাটে করবে, পুরোটাই বুঝতে পারবে, কেমন। চলো তাহলে দেখো এমসিকিউ দুটো থাকে তোমরা জানো প্রত্যেকে। এবার চলো কি হবে, সেকশন 2 তে চলো। সেকশন 2 তে মার্কস 3 নম্বরের কোশ্চেন দুটো আছে, কিন্তু অল্টারনেটিভ তো রয়েছে, আমরা অড কোশ্চেনগুলো সব কটাই করাবো। তাহলে চলো সেকশন 2 তে মার্কস 3 নম্বরের কোশ্চেন, চলো। আচ্ছা কি বলেছে, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের উপপাদ্যটি লিখো। স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের উপপাদ্য, নাকি দেখো কুলম্বের উপপাদ্য আমরা ক্লাস 10 থেকে পড়ে আসি, তাই না। কি বলতো না, দেখো এখানে একটা যদি বিন্দু আধান আছে q1, সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে r দূরত্বে সাপোজ এখানে একটা বিন্দু আধান এটা হচ্ছে q2 আছে, কেমন। তাহলে মধ্যবর্তী দূরত্বটাকে r বলে দিয়েছি, তার মানে এটাকে সাপোজ যদি a বিন্দু বলি, এটাকে যদি b বিন্দু বলি, তাহলে কি বলি আমরা না, দুটো আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, আমি আর লিখছি না কিন্তু, কেমন, আমি শুধু ফর্মুলা বলে দিচ্ছি।
ফর্মুলা লিখছি কিন্তু ভাষাটা বলে দিচ্ছি, ভাষাটা তোমরা লিখবে, কেন ভাষা মানে তোমাকে এখানে যদি লিখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরা কেউ দেখবে না, বলবে স্যার কি পড়াচ্ছেন এত 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 বড় বড় ভিডিও, তাই না? তোমরাও বিরক্ত হবে। যাই হোক চলো, তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, পারস্পরিক মাস্ট, দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ অথবা বিকর্ষণ বল, তোমরা ক্রিয়াশীল বল বলবে। দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এই যে ফোর্সটা কি হবে না, দুটি আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এটা তার মানে এবং আর কি, এটা ঠিক আছে, এটা এবং তার মানে এটা 1 নম্বর এবং 2 নম্বর। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বলটা, সেটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে। কি কি? দুটো বিন্দু আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? বাস, তাহলে এটি হচ্ছে কুলম্বের উপপাদ্য। তার মানে এটাকে তোমরা একটু সিম্পলিফাই করে দিয়ে চলে আসবে। এই ম্যাথমেটিক্স জিনিসটা কিন্তু লিখবে, Q1 Q2 তোমরা লিখবে যে Q1 Q2 হলো দুটি বিন্দু আধান যাদের পারস্পরিক দূরত্ব হচ্ছে r। এই ভাষাটা কিন্তু লিখতে হবে তোমাকে, না হলে কিন্তু এগুলো যদি সিগনিফিকেন্স না দাও তাহলে টিচার কিন্তু নাম্বার দেবে না। এখানে তোমাকে Q1 এন্ড Q2 টাকে লিখতে হবে দুটি বিন্দু আধান আর r টাকে লিখে দিবে না দুটি বিন্দু আধানের মধ্যে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে Q1 Q2 হচ্ছে দুটো বিন্দু আধান এবং r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। কেমন? বাস, তাহলে এটা ইকুয়াল সাইন দাও, একটা কনস্ট্যান্ট ধরো, এটাকে কুলম্ব কনস্ট্যান্ট বলবো, ঠিক আছে? কে এটাকে কুলম্ব কনস্ট্যান্ট বলবো, Q1 Q2 বাই r স্কয়ার। কেমন? এটাই হচ্ছে তার ফোর্স। এই পর্যন্ত করে দিলে হবে, ঠিক আছে? তোমাদের একটু জেনে রাখার জন্য আমি আর একটু বলি, আমি আর একটা লাইন করে দিচ্ছি। ইন SI, ঠিক আছে, SI এককে এই কেটা হয় কত? 1/4 পাই এপসিলন নট। তাহলে আমার ইকুয়েশনটা বর্তমান কি হবে না, এই ফোর্সটা কত হয়ে যাবে বলো তো না, 1/4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। তোমরা এখানে এপসিলন নটটাকে লিখবে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ম্যাগনেটিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, সরি ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, ঠিক আছে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তার মানে এটা হলো এই মিউটা, আর এখানে এপসিলন নটটাকে তোমরা লিখে দিবে, ঠিক আছে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ওকে, ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। আর ইন SI আর ইন CGS এককে যদি লিখো তাহলে কি লিখবে? এই k এর মান 1 হয়ে যায়, CGS এককে k এর মান 1, ঠিক আছে? ওই জন্য আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে CGS ধরে নিলে আমাদের অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা SI ধরতেই হয়, কেন তোমাদের ইউনিটগুলো সেরকম ভাবে দেওয়া থাকে। Q1 Q2 বাই হচ্ছে r স্কয়ার। ওকে, এই পর্যন্ত তোমরা কিন্তু এই পর্যন্ত রেখে দিলে হবে, শুধু k টাকে লিখবে কুলম্ব কনস্ট্যান্ট, ঠিক আছে? কুলম্বের ধ্রুবক। ওকে, কুলম্বের ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট। ক্লিয়ার? চলো, তাহলে a = Q1 Q2 বাই r স্কয়ার। এই পর্যন্ত করে এলে হবে, ঠিক আছে? এটা 1 নম্বরে তো কোশ্চেন, তোমরা এতটা কিছু না লিখে এই পর্যন্ত করলেই হবে। a = k * Q1 Q2 বাই r স্কয়ার। ক্লিয়ার? এবার এখানে তারপরের কোশ্চেন দেখো, খুব ভাইটাল কোশ্চেন। এটা আশা করছি অনেকেই করোনি, মানে করোনি বা টিচাররা তোমাদের সেরকম ভাবে হয়তো করাননি। কেন? এগুলো হয়তো প্রিভিয়াস এতে ছিল বা তোমাদের বইতে একে ইগনোর করেছে, কিন্তু দেখো এই স্কুলটি সে কিন্তু পুরানো জিনিসটা দিয়েছে। কি বলেছে? গাউসের উপপাদ্য থেকে ইহা প্রমাণ করো। কি বললাম? গাউসের উপপাদ্য থেকে ইহা প্রমাণ করো, মানে কি বলছে? গাউসের উপপাদ্য হইতে বা থেকে এই কুলম্বের সূত্রটা প্রমাণ। কেমন? চলো, খুব ইম্পর্টেন্ট এবং কিছু আনকমন কোশ্চেন তোমাকে মাস্ট করতে হবে। কেন? এগুলো পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেমন?
কেন তোমরা যে সমস্ত জিনিস নিয়ে বেশি জানো, টিচাররা চাইবে যখন কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করবেন তখন টিচাররা চাইবেন কি একটু আনকমন কোশ্চেন দিতে, কেমন? তো চলো, খুব ভালো কোশ্চেন এটা। তাহলে গাউসের উপপাদ্য থেকে কি হবে? গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রের প্রমাণ। আচ্ছা, প্রথমে গাউসের উপপাদ্য কি ছিল সেটা আগে আমরা দেখি। ফার্স্ট দেখো গাউসের উপপাদ্য কি ছিল না, এইখানে সাপোজ একটা বিন্দু আধান আছে, এবার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে সাপোজ কিউ আধান রয়েছে, কেমন? এবার তাকে ওরিয়েন্টেড করে আমরা কি করলাম? তাকে ওরিয়েন্টেড করে আমরা একটা গাউসীয় তল কল্পনা করেছিলাম না, ঠিক আছে? তাদেরকে ওই পয়েন্ট বিন্দু আধানকে ওরিয়েন্টেড করে আমরা কি একটা গাউসীয় তল কল্পনা করেছিলাম। বেশ, সাপোজ তুমি ধরে নাও এই গাউসীয় তলের ব্যাসার্ধ হচ্ছে আর, এইখানে পয়েন্টটাকে বলছি পি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কাউন্ট করতে হবে আমাকে, তাই না? কোন পয়েন্টে? পি পয়েন্টে। দেখো তোমরা প্রত্যেকেই মনে রাখবে একটা জিনিস, যে বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হয় সেই বিন্দুতে চোখটা বন্ধ করে আগে একটা +1 চার্জ তোমরা কনসিডার করে নেবে, ঠিক আছে? ওই বিন্দুতে মনে করবে +1 চার্জ সবসময় বসে আছে। কত চার্জ? +1 চার্জ এই পি বিন্দুতে বসানো আছে। ওকে, চলো এবার কি হবে? এবার তুমি কি করবে? এইটাকে একটা এলিমেন্টারি সারফেস কনসিডার করো। সাপোজ তুমি এখানে একটা এলিমেন্টারি সারফেস, এটাকে তুমি ডিএস বলছো, কেমন? তাহলে এবার আগের দিন তোমাদেরকে বলা হয়েছিল বা আগের ক্লাসে বলেছিলাম ক্ষেত্র ভেক্টর কি জিনিস না, ওই ক্ষেত্রফল থেকে যদি নরমাল বা লম্ব টানি তখন কিন্তু এই যে ভেক্টরটা দিক নির্দেশ করে তাকে আমরা বলছি এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। প্রত্যেকটা দেখো আমার হাতের, আমি যদি এরকম করে করি, দেখো এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, তাহলে যে সারফেসে যাব তার সঙ্গে নরমাল ড্র করব, যে সারফেসে যাব তার সঙ্গে আমরা লম্ব আঁকবো, তবেই সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র পাবো, ঠিক আছে? এই বরাবর হচ্ছে ডিএস ভেক্টর, মানে এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, কেমন? আবার এখানে প্লাস কিউ আধান আছে, তো তাহলে তড়িৎ বলরেখা কি হবে? সেও দেখো ওই সারফেস থেকে লম্বভাবে বেরোনোর চেষ্টা করবে, তাহলে এই সারফেস থেকে লম্বভাবে বেরোলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও একই, মানে তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ একই দিকে হবে, হ্যাঁ কি না? চলো তাহলে এখানে আমরা কি করব না, আমরা জানি, এবার তোমরা লিখবে গাউসের উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, এটাকে গাউসীয় তল লিখবে, এটাকে গাউসীয় তল লিখবে, ওকে? এটাকে লিখবে গাউসীয় তল, বাস। চলো দেখো গাউসের উপপাদ্য অনুযায়ী গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? ফাই বা ফ্লাক্স, তাই তো, সমান কি না ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, হ্যাঁ কি না, ইকুয়াল টু কত জানি না, দেখো এই কিউটাকে দেখো এনক্লোজ করেছি, তো আবদ্ধ করে দিয়েছি, তাহলে কিউ বাই এপসিলন নট, কেমন? ভালো কথা। তাহলে দেখো এখানে কি করব? দেখো ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত গো? ই যেদিকে যাচ্ছে সেদিকে তো ডিএস, মানে ক্ষেত্র ভেক্টর হলো একই, তার মানে আমরা বলছি দেখো ই ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস, তাহলে cos 0 ডিগ্রি নাকি cos, আচ্ছা ইটা কনস্ট্যান্ট, ওইজন্য বাইরে আমরা বের করে নিয়েছি, কেমন? তাহলে ই মানে cos এখানে কত 0 ডিগ্রি সমান হচ্ছে q বাই এপসিলন নট। এবার এই যে আমরা বদ্ধ তলটা কল্পনা করছি, এটা কেমন না গোলাকার, তো একটা বিন্দুকে মানে একটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধানকে আমরা এনক্লোজ করতে চাইছি, তাহলে কি করব? একটা গোলক দিয়ে আবদ্ধ করব, তাই না? দেখো ওটাই করছি। তাহলে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত? এই গোলকের পুরো তলের ক্ষেত্রফল 4πr² আমরা জানি, বসাবো ইনটু, আচ্ছা এগুলোকে ইমপ্লাই তাই অথবা অর লিখবে, কেমন? তাহলে 4πr², কেমন? 4πr² ইকুয়াল টু তাহলে কত না q বাই এপসিলন নট হলো। দেখো তার মানে ই সমান কত? ইলেকট্রিক ফিল্ড কত? q বাই 4 পাই এপসিলন নট ইনটু r² হলো।
দেখো ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা পেয়ে গেলাম, টি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা পেয়ে গেছি আমি। বেশ ভালো কথা। তার মানে এটাকে তোমরা একটা ইকুয়েশন নাম্বার অথবা তোমরা ব্লক করে রাখতে পারো, ঠিক আছে? এইটাকে একটা ব্লক করে রাখবে অথবা এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে 1 নম্বর ইকুয়েশন। ওকে, বেশ। এরপরে আমরা করব কি, কুলম্বের লতে যেতে হবে, মানে ইলেকট্রিক ফোর্স বের করতে হবে নাকি? চলো কিরকম বের করব এবার আমরা। আচ্ছা, এখানে তোমরা একটু ভাষা দিয়ে নিও, কেমন? যেগুলো বললাম এগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও, কেন দেখো ভাষা যদি লেখা দিই অনেক বড় হবে, কেমন? অনেক টাইম লেগে যাবে। তো চলো এবার আমরা করব কি, ধরে নিচ্ছি, ধরি পি বিন্দুতে স্মল কিউ নট আধান রাখা হলো। এবার তোমরা কিউ নট ধরতে পারো, তুমি ক্যাপিটাল কিউ ধরতে পারো, তোমার ইচ্ছা। সাপোজ তুমি ক্যাপিটাল কিউ ধরতে পারো, কিউ নট তোমার ইচ্ছা। সাপোজ তুমি চলো ক্যাপিটাল কিউ ধরে নাও, কেন আমরা কিউতে মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ধরে ধরে অভ্যস্ত। ধরি পি বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান রয়েছে, পি বিন্দুতে তাহলে কথা ক্যাপিটাল কিউ আধান রয়েছে, মাথায় রাখবে ক্যাপিটাল কিউ আধান রয়েছে পি বিন্দুতে। তাহলে এই ক্যাপিটাল কিউ কত ফোর্স অনুভব করবে, কত বল অনুভব করবে, এইটা আমাকে বের করতে হবে নাকি? চলো তাহলে ক্যাপিটাল কিউ পি বিন্দুতে তাহলে কি করেছি আমি, এখন মানে +1 এর পরিবর্তে কত বসিয়ে দিয়েছি, ক্যাপিটাল কিউ আধান বসিয়ে দিয়েছি। +1 ছিল না আগে, এখন আমরা কি বসাচ্ছি, প্লাস কিউ, ক্যাপিটাল কিউ আধান বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে এবার তোমরা লিখবে ক্যাপিটাল কিউ আধানের উপর ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল কত বাবু, কেন ফিল্ড, আচ্ছা তড়িৎ ক্ষেত্র এবং তোমার হচ্ছে তড়িৎ বল, দুটোর মধ্যে সম্পর্ক কি তোমরা জানো না? F = Q × E হবে নাকি না বলো? পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E পেয়েছিলাম, আবার ওই বিন্দুতে তাহলে পি বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান রেখে দিয়েছি, তাহলে আধান ক্যাপিটাল কিউ আধানটা কত বল অনুভব করছে, মানে F = Q × E, এটা আমরা জানি, ঠিক আছে? উই নো দ্যাট, বা আমরা জানি যে হলো। তাহলে দেখো এবার ভ্যালুটা বসিয়ে দেব, তার মানে এর মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 1/4 পাই এপসিলন নট ইনটু কত, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই হচ্ছে কত, r স্কয়ার, নাকি না? তাহলে দেখো এই যে বলটা, তাহলে ফোর্সের ইকুয়েশন তো এটা। তাহলে কুলম্বের সূত্র তিনি কি বলছিলেন, যে কুলম্বের সূত্রে তিনি কি বলেছিলেন, যে দুটো আধান, এবার দেখো এই যে দুটো আধান, দেখো একটা প্লাস কিউ একটা কি ক্যাপিটাল কিউ, একটা প্লাস স্মল কিউ একটা প্লাস ক্যাপিটাল কিউ, তাই তো? তারা দুজনের মধ্যে সেপারেটিং ডিসটেন্স কত, r, মানে এই যে ব্যাসার্ধটা রয়েছে r, ওই r দূরত্বের মধ্যে রয়েছে। তার মানে এখানে কুলম্ব ফোর্স কি বলছে, এখানে দেখো কিউ আধান, এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ আধান, মধ্যবর্তী দূরত্ব কত, r, তাই না? ভালো কথা। তাহলে এখানে f টা কি বলেছিলেন, একটু আগেও আমরা আগের ইকুয়েশনটাই করে এসেছি, q × q মানে দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এই ইকুয়েশন থেকেও আমরা বলতে পারলাম, দেখো q × q এর সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তার মানে এটা প্রমাণিত হলো। লিখো তো, তোমরা লিখবে এটি হলো কুলম্বের সূত্র। কেমন? প্রুফড, হেন্স প্রুফ তোমরা লিখে দিতে পারো, প্রুফড বা প্রমাণিত। তাহলে দেখো গাউসের উপপাদ্য থেকে তোমরা
কুলম্বের সূত্রে প্রমাণ করতে বলে, তাই তো? গাউসের উপপাদ্য থেকে তোমরা একদম চলে আসবে, কুলম্বের সূত্র আমরা প্রমাণ করতে পারলাম। কেমন? বাস এই জিনিসটা তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। আর তোমরা যারা যারা মনে করছো যে খাতা পেন ছাড়া তোমরা প্র্যাকটিস করতে বসবে, ঠিক আছে, তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন? খাতা পেন ছাড়া কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তিনটা সাবজেক্ট কখনো হবে না, ঠিক আছে? খাতা পেন নিয়ে তুমি যদি না করো, যতই তোমার এত ব্রেন খুব স্ট্রং হোক না কেন, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট তুমি, তার সত্ত্বেও কিন্তু তুমি কিন্তু ফেল করে যাবে। মানে ফেল বলতে তোমাকে আমি বলছি না যে তুমি পরীক্ষায় ফেল করবে, তুমি যে কোনো একটা থিওরি নামাতে গেলে তোমার অবভিয়াসলি তোমার মধ্যে সমস্যা আসবে, হাফ রাস্তায় ছেড়ে আসতে হবে, বা কোথাও কোথাও তোমাকে কি হবে, এটা মনে পড়ছে না, সেটা মনে পড়ছে না, ওইটা ভাবতে ভাবতে অনেক টাইম চলে যাবে, একটা কোশ্চেনে নিয়ে তুমি অনেকক্ষণ বসে থাকবে, ঠিক আছে? যেটা কিন্তু একদম করতে যেও না। দেখো আমাদের কথা একটু শোনো। এবার আমরা তো অনেক দিন ধরে তোমাদেরকে ট্রিট করছি, বুঝতেই পারছো তোমরা, আমরা একটু হলেও তোমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স। তো তোমরা খাতা পেন ছাড়া কিন্তু ফিজিক্স প্র্যাকটিস করতে বসবে না। যদি দেখে না, তাহলে সত্যি কথা বলছি বেকার হবে, তোমার কোনো লাভ হবে না। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, চলো।